নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হতে চলেছে 8 আগস্ট, গণনা 12 আগস্ট। 17 আগস্টের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান। আগামী 4 আগস্ট রাজ্যের পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে চলেছে, তাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 8 আগস্ট অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ, তারপর ভোট গণনা হবে 12 আগস্ট। প্রার্থীরা 11 জুলাই থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবে। প্রার্থীরা আগামী 18 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে আগামী 19 জুলাই। 22 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। তারপর 8ই আগস্ট সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। 17 আগস্টের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, রাজ্যে মোট 606টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে নির্বাচক মণ্ডলী রয়েছে 3,517 জন। আসন সংখ্যা 6,370টি। পঞ্চায়েত সমিতি রয়েছে 35টি। নির্বাচক মণ্ডলী রয়েছে 423 জন। আসন সংখ্যা 423টি। জেলা পরিষদ 8টি। এর মধ্যে নির্বাচক মণ্ডলী 116 জন। আসন সংখ্যা 116টি। সব মিলিয়ে ভোটার রয়েছে 12,94,153 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,58,445 জন এবং মহিলা ভোটার 6,35,697 জন। বৃহন্নলা 11 জন। গণনা কেন্দ্র উমাকান্ত স্কুলে এবং বিশালগড়ে 2টি হবে। বাকি সব জায়গায় একটি করে গণনা কেন্দ্র হবে। এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে 2 দফা বৈঠক করা হয়েছে। তাদের কাছে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য সহযোগিতা চাওয়া হয়েছে। আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আরক্ষা দপ্তরের সাথেও বৈঠক হয়। আজকে থেকেই পঞ্চায়েত এলাকায় নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে। ভোটের দিন ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য থাকবে টিএসআর জওয়ান। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজ্যের পঞ্চায়েতের মেয়াদ 4 আগস্ট শেষ হতে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত, স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য। আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করব। আমাদের এই রাজ্যে টোটাল 606টা গ্রাম পঞ্চায়েত আছে। সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 3,517। আমরা আপনাদের রেসপন্সটা দিয়ে দেবো, সেখানে সব আছে। নাম্বার অফ সিট আছে 6,370। পঞ্চায়েত সমিতি আছে 35টা। নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 423। সিটও আছে 423। জেলা পরিষদ আছে টোটাল 8টা। 116টা কনস্টিটিউয়েন্সি, 116টা সিট। এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকটোরাল রুল। সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকটোরাল রুল পাবলিশ করা হয়েছে। সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য 12,94,153 জন। তার মধ্যে মেল আছেন 65,806,58,445 এবং ফিমেল আছেন 6,35,597। আদার্স আছেন 11। এখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভোট দেবেন সবাই। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে 2,650টা পোলিং স্টেশন আছে। এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয়, আমরাও সেটা নিয়েছি। এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য। তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকে আমরা অ্যালাউ করব ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আধিকারিকেরা। শান্তন টিভি। বুধবার আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে ধর্ম মহোৎসভায় যোগ দেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। রথযাত্রার উৎসবকে সামনে রেখেই এদিন এই ধর্ম মহাসভার আয়োজন। রাজ্যপাল এদিন প্রভু জগন্নাথকে আরাধনা করেন। তিনি অংশ নেন হরিনাম সংকীর্তনে। এই অনুষ্ঠানকে ঘিরে সাধারণ ভক্তদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। This auspicious festival bring love, happiness and prosperity to your life. Let us all come together to celebrate the divine journey of
Lord Jagannath and seek his blessings for a fulfilling year ahead. May each step of the Rath Yatra fill you with bliss and strength to overcome any hurdle in life. I am happy to note that the Rath Yatra festival, celebrated in vibrant colors, showcased the rich heritage and culture, drawing hundreds of devotees to the event in Agartala. On this occasion, I extend my greetings to the people of Tripura. রাজধানী আগরতলার উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড রাজু বর্মনকে গুয়াহাটিতে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ। তাকে রাজ্যে নিয়ে আসার প্রশাসনিক তৎপরতা চলছে, এমনটাই খবর রাজ্য পুলিশ প্রশাসন সূত্রে। উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে এখনো আইনি এবং বিচার প্রক্রিয়া অব্যাহত। বুধবার দুপুরে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়ল। দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড রাজু বর্মনকে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ। এই খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। যদিও রাজ্যের পুলিশ প্রশাসন সরকারিভাবে এখনো এই তথ্য প্রকাশ্যে আনেননি, কিন্তু প্রশাসন সূত্র মারফতে জানা গেছে রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে বহু আগেই বহিরাজ্য থেকে গ্রেপ্তার করেছিল ত্রিপুরা পুলিশ। তাকে এখনো পুলিশ জিজ্ঞাসাবাদ করে চলেছে। সূত্র মারফত রাজ্য পুলিশের কাছে খবর আছে এই ঘটনায় মূল অভিযুক্ত তথা মাস্টার মাইন্ড রাজু বর্মন গুয়াহাটিতে রয়েছে। সেই অনুযায়ী রাজ্য পুলিশের একটি তদন্তকারী দল গুয়াহাটি পৌঁছে রাজু বর্মনকে গ্রেপ্তার করে। তাকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক তৎপরতা চলছে। শান্তন টিভি। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এডিসি ভিলেজ এবং তার পার্শ্ববর্তী প্রত্যন্ত গ্রামগুলোতে ম্যালেরিয়ার সংক্রমণ বেড়ে চলেছে। কিন্তু নোনাছড়ার যে উপস্বাস্থ্য কেন্দ্র অধিকাংশ দিনগুলিতে তালাবন্দি থাকায় এখানকার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ উঠল গ্রামবাসীদের তরফে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানোর লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে চলেছেন এবং তার বাস্তবায়ন করে চলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রত্যন্ত গ্রামগুলোতে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের গাফিলতির কারণে চিকিৎসা পরিষেবা ছিটে ফোঁটা লক্ষ্য করা যাচ্ছে না। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোনাছড়া এডিসি ভিলেজে এবং তার পার্শ্ববর্তী প্রত্যন্ত গ্রামগুলোতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দিনের পর দিন বেড়ে চলেছে। কিন্তু এখানকার উপস্বাস্থ্য কেন্দ্র প্রায় অধিকাংশ দিনেই তালাবন্দি থাকে। সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য এখানে এসে দেখতে পায় এখানকার গেটে ঝুলছে বড়সড় তালা। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বোর্ডও লাগানো হয়েছে এখানে। এলাকাবাসীদের অভিযোগ এখানে স্বাস্থ্যকর্মী রয়েছে কাগজে কলমে, বাস্তবে তাদের দেখা যায় মাসের মধ্যে 2-3 দিন। ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে এই সংক্রান্ত খবর সংবাদের শিরোনামে চলে এলেও এই উপস্বাস্থ্য কেন্দ্রে তালা মাসে 2-3 দিনের বেশি খোলে না। এই জায়গায় দাঁড়িয়ে সমর্থনযোগ্য না হলেও প্রশংসনীয় কাজ করে চলেছে আশাকর্মীরা। চিকিৎসা পরিষেবার জন্য এখন এলাকাবাসীদের একমাত্র ভরসা এই আশাকর্মীরাই। নোনাছড়া সাব সেন্টার এটা খোলা থাকেনি? খোলা সবসময় থাকে না, মাসে 2বার 1বার আগে, আর বাকি সময় বন্ধ থাকে। আশা আছে তো, আশা আছে। আচ্ছা, অক্ষম পাইছে ম্যালেরিয়া পাওয়া গেছে, তো এখানে কি এখানে ওষুধ দেওয়া হয়নি? এমনি অল্প স্বল্প দেওয়া হয়। অত খুলে আপনি কইতেছেন তো খুলেই না, খুলেই না, তো কিভাবে ওষুধ পান এখান থেকে? ওই আশা দেয় আর কি। কোন জায়গায় আপনারা চিকিৎসা করেন ম্যালেরিয়া? আশা ছাড়া কি তেলিয়ামুড়া হসপিটাল আছে, এখানে যান? কেমন খরচ পড়ে আপনারা? ওই মা গাড়ি ভাড়াইতে 60 টাকা যাইতে, একজন আইতে 120 টাকা। এরমই শুধু খাওয়ান আর কিছু না। ওখানে ওরম ব্লকের ম্যানেরম সেক্রেটারি ওরম সব বিকাশের জন্য। হ্যাঁ, এখন আমি 2-3বার আছে দেখিনি আপনার লোকের যোগাযোগ। ওই চেয়ারম্যানের বাজার হয়েছে।
এটা না হলে এটা দিব, এটা কও, এটা দিব, কোর জানি তখন পর্যন্ত ঠিক নাই। শুধু খবর আমি কইছি না, সব এরকম রাজনীতি। পঞ্চায়েত নাই তখন, এটা লাগে বেশি সুযোগ পাইছে তারা। শুধু নিজেরা খায়। হ্যাঁ, নিজেরা খায়। স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মা রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য। মন্ত্রী বিকাশ দেববর্মার এই বিধানসভা কেন্দ্রে নোনাছড়া উপস্বাস্থ্য কেন্দ্রের এই হাড় ভাঙা দৃশ্য সম্পর্কে মন্ত্রী বিকাশ দেববর্মা অবগত হয়েছেন কিনা সেটা মন্ত্রীই বলতে পারবেন। তবে এলাকাবাসীদের মধ্যে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধেও ক্ষোভের যে সঞ্চার হয়েছে তা এলাকাবাসীদের বক্তব্যই পরিষ্কার। শান্তন টিভি। কৈলাসহর মহকুমা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সরব হলো একাধিক সমস্যা নিয়ে। আর এই সমস্যাগুলোর সমাধান না করা হলে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে পারে তারা। বুধবার এমনই হুমকি দিয়ে দিল স্থানীয়রা। কৈলাসহর মহকুমা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নানা সমস্যায় জর্জরিত। এক কথায় তারা বঞ্চিত মৌলিক পরিষেবা থেকে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায় 700 লোক বসবাস করে আসছে দীর্ঘ বছর ধরে। 2018 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী এই এলাকায় সফর করার সময় বলেছিলেন এখানকার রাস্তাটি পিচের রাস্তায় পরিণত করা হবে, কিন্তু আজ পর্যন্ত এখানে একটি ইটও বসেনি। পানীয় জলের একটি পাম্প মেশিনও রয়েছে এখানে, কিন্তু পাম্প মেশিনটি বিকল। কোনো এক অজ্ঞাত কারণে এই পাম্প মেশিন চালু হচ্ছে না। জিডব্লিউএস দফতর থেকে এখানে পানীয় জল পরিষেবা চালু থাকলেও তা পর্যাপ্ত নয়। এখানকার ঘর বাড়িতে স্নানের জন্য জল পাওয়া গেলেও পান করার জন্য 1 গ্লাস জলও পাওয়া যায় না। গোলধারপুর এবং পাখির বাদার স্থানীয় নাগরিকদের পথ চলাচলের জন্য এখানে একটি স্টিলের ব্রিজ থাকলেও তার অনেকটা অংশ ভেঙে একেবারে চুরমার। গ্রামবাসীরা জোড়াতালি দিয়ে বাঁশ লাগিয়ে চলাচলের উপযুক্ত করা হলেও তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতকে বিভিন্ন সময় লিখিত এবং মৌখিকভাবে জানানো সত্ত্বেও তাদের মৌলিক পরিষেবাগুলো আজও স্বাভাবিক হয়নি, যার কারণে আগামী পঞ্চায়েত নির্বাচন। আমরা প্রথম হইল গিয়ে রাস্তার সমস্যা। আমরা আজকে হসপিটাল যাইতে হইলে এই এই এসপি রোড দিয়ে আমরা হসপিটাল যাইতে হয়। যাওয়ার ক্ষেত্রে যে কোনো একটা রুগী লইয়া গেলে আধা রাস্তা মারা যাওয়ার উপক্রম। এইরকম রাস্তা গর্ত হয়েছে। আজকে 20 বছর 30 বছর 40 বছর যাবত এক কোদাল মাটি দেয় না রাস্তা গেল এক কারণ। দ্বিতীয় একটা ব্রিজ ভাঙ্গিয়া সাইনবোর্ড সব শেষ ভাঙ্গিয়া পড়ছে, আওয়াজ যাওয়ার কোনো ইয়ে নাই। বর্তমানে পাবলিক বাস দিয়া আওয়াজ যাতায়াত করে, কিন্তু আমরা ব্রিজের কোনো একটা উল্লেখ নাই। এটা কয় নং ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড। আর কি সমস্যা? আর সমস্যা হলো কারেন্টের সমস্যা। সব দিকে 3 পিস আর 2 পিস লাইন আছে। আমরা এখানে 2 পিস লাইন আছে, কিন্তু দেখো গিয়া দুটা লাইন চলে। এটা জলের সমস্যা। জল তো আমরা নদীর জল খাইয়ার। এক নম্বর সমস্যা হলো জলের। আমরা নদীর জল খাইয়ার। জলের সমস্যাটা, হ্যাঁ, আজকে 5 বছর জলের সমস্যাটা মেশিনটা বসানো হয়েছে, মেশিন কিন্তু স্টার্ট হয় নাই। আমরা গাড়ির জল সপ্তাহে 1 দিন পাই বা 2 দিন পাই, দেয় এসা নাই। আর রাস্তা পিচ নাই, স্টোনের মধ্যে আমরা হাঁটাহাঁটি করতে পারি না, গাড়িগুলো চলতে পারে না। হ্যাঁ, অনেক মেডিকেল অনেক সমস্যা, চোলা জল খাইতে হয়। হ্যাঁ, আমরা ওয়ার্ডে প্রায় 100 পরিবার লোক আছে এই ওয়ার্ডে। হ্যাঁ, প্রায় জলের সাংঘাতিক অসুবিধা হয়ে দিচ্ছে। এবার সময় চোলার থেকে জল তুলে আনতে লাগে, পুকুরের জল খাইতে হয়। এছাড়া ব্রিজটা ভাঙ্গা, ব্রিজেও চলাফেরা একদম চলে করতে পারি না আমরা। এখন যদি আপনারা যদি এইগুলা যদি সমাধান করেন বা জল মেশিনের জলে এটা স্টার্ট করেন, রাস্তা পিচ করেন, তাহলে আমাদের ওয়ার্ড থেকে ক্যান্ডিডেট আমরা কারা করবো, তাহলে আমরা কেউ বুথ বয়কট করবেন। বলা যেতে পারে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে পরোক্ষভাবে ভোট বয়কটের হুমকি দিয়ে দিল তারা। তাদের দৈনন্দিন সমস্যাগুলো সমাধানের জন্য এবারে প্রশাসনের তরফে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। শান্তন টিভি। 24তম জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপন উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার আগরতলা লেম্বুছড়াস্থিত ফিশারি কলেজে। উত্তর পূর্ব ভারতে মৎস্য চাষীদের সম্ভাবনা এবং অগ্রগতি সম্পন্ন বিষয়কে সামনে রেখে এদিনকার এই কর্মশালার আয়োজন। বিলোনিয়া থানার অন্তর্গত রামকৃষ্ণ কলোনি এলাকার একটি বাড়ির পরিত্যক্ত ঘর এবং একটি অটো থেকে বিপুল পরিমাণে বেআইনি কাপড়ের কার্টন উদ্ধার করে বিলোনিয়া থানার পুলিশ।
রামকৃষ্ণ কলোনি এলাকার বাসিন্দা ভ্রমণানন্দ দেবনাথের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে এই বেআইনি কাপড়ের কার্টুন উদ্ধার করা হয়। সেই সঙ্গে পরিত্যক্ত ঘরের পাশে থাকা একটি অটো থেকে বেশ কিছু কাপড়ের কার্টুন উদ্ধার করে পুলিশ। বেআইনি কাপড়ের কার্টুন উদ্ধার করা হলেও পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 33টি কাপড়ের কার্টুনের মধ্যে 1199টি শাড়ি পাওয়া যায়। সংবাদ ভিত্তিতে একটা খবর আসে যে রামকৃষ্ণ কলোনি, বিলুনিয়া থানাতে রামকৃষ্ণ কলোনি এলাকাতে কিছু অবৈধ কাপড় স্টক আছে। অ্যাকর্ডিংলি আমাদের থানা থেকে বিলুনিয়া থানা থেকে ইন্সপেক্টর সুকান্ত ত্রিপুরা এবং সাব ইন্সপেক্টর শিবশঙ্কর সাহা সেখানে যায়, গিয়ে ওই রামকৃষ্ণ কলোনির ব্রহ্মানন্দ দেবনাথের বাড়ির একটা অ্যাবান্ডন প্লেস থেকে রুম থেকে কাপড় বোঝাই কার্টুন এবং তার পাশে একটা অ্যাবান্ডন জায়গা থেকে একটা অটো গাড়ি যার নাম্বার হচ্ছে TR 084119, সেটাতেও কাপড় বোঝাই ছিল। তো সেগুলো কেউ আমরা কোনো মালিকানা পাইনি কাউকে, সবগুলি আমরা থানাতে সিজ করে নিয়ে আসি এবং আজকে সেগুলি আমরা কোর্টে প্রডিউস করছি অটো গাড়ি সহ। বিভিন্ন থানা এলাকায় বাজার মূল্য এগুলি প্রায় 5.5-6 লাখ টাকা হয়ে যাবে। কতগুলি সবগুলি কাপড় কতগুলি এখানে 33 কার্টুন আছে, সবগুলি কাপড়। কাজের সন্ধানে বহিরাজ্যে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু রাজ্যের এক যুবকের। মৃত যুবকের নাম দেবব্রত দেব ওরফে জয়। তার বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডে। বুধবার মৃত যুবকের কফিনবন্দি মৃতদেহ নিজ বাড়িতে এসে পৌঁছায়। এলাকার এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, 1 বছর পূর্বে পেটের তাগিদে কাজের সন্ধানে বেঙ্গালুরু যায় দেবব্রত দেব। সেখানে একটি শপিং মলে সেলসম্যান হিসেবে কাজ করত সে। আচমকা মঙ্গলবার রাতে তার 3 বন্ধু বেঙ্গালুরু থেকে ফোন করে দেবব্রতর বাড়িতে জানায় দেবব্রতর মৃত্যু হয়েছে। ওই 3 বন্ধু বেঙ্গালুরুর একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় দেবব্রতকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানায় অনেক আগে দেবব্রতর মৃত্যু হয়েছে। তাই হাসপাতাল থেকে সেখানকার থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয়। পুলিশ যথারীতি সন্দেহজনক দেবব্রত 3 বন্ধুকে গ্রেপ্তার করেছে। জানা গেছে ধৃতরা হলো উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার হাঁফাই টিলার সায়ন মালাকার, রোহিত শব্দকর ও পানিসাগর নগর পঞ্চায়েতে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিতোষ নাথ। বুধবার দেবব্রতর কফিনবন্দি নিথর দেহ তার নিজ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কথা বললাম, ওরা বললো হ্যাঁ, আমাদের আরও লোক ছিল ওদেরও পাঠালাম, বললো হ্যাঁ এটা কনফার্ম মারা গেছে, এখন মর্গেতে আছে, এখনো পোস্টমর্টম হয়নি, পুলিশ রিপোর্ট এখনো আসেনি, পুলিশ রিপোর্ট কালকে আসবে। ওদের 2টা বন্ধু ছিল, রোহিত এখানে কদমতলার পেনতলার ছেলে, একটা ছিল সায়ন, এরা নাকি এদের হসপিটালে নিয়ে গেছে। আমরা তো খবর পেয়েছি যে 2টো হসপিটালে নেই, 3টে ছিল কিন্তু হসপিটালে 2টো নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে ডক্টরের কাছে দিয়েছে, তারপরে ডক্টর ডেড ডিক্লেয়ার করেছে। নেওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর বলছে অলরেডি ডেড। তারপরে ডক্টর অলরেডি ডেড দেখে পুলিশ ইনফর্ম করেছে। পুলিশ ইনফর্ম করার পরে পুলিশ এই জিনিসটাকে হ্যান্ড ওভার করেছে। আর যারা নিয়ে এসেছিল ওদেরকে সন্দেহজনকভাবে পুলিশ অ্যারেস্ট করেছে। এখনও বর্তমানে ওরা হয়তো রিমাইন্ডে আছে কি জানি না। আমাদের ফোন করে কমপ্লেনের জন্য বলেছিল ওনারা, আমরা বলছি কমপ্লেন করলে ডেড বডি আসবে না, আমাদের ডেড বডিটা ইমিডিয়েটলি দরকার ছিল। আমরা বলছি ঠিক আছে, 10 বডি আগে আসুক, তারপরে আমরা কমপ্লেনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।